কলকাতার কাছেই এত সুন্দর এক টুরিস্ট স্পট আছে, জানতেন? কলকাতা থেকে মাত্র 4 ঘন্টায় পৌঁছে যান সৌন্দর্যের লুকোনো এই খনিতে। খরচ একদম সাধ্যের মধ্যে। কি নেই এখানে? উদ্দাম পাহাড়ি জলরাশি, প্রবহমান নদী, জাগ্রত দেবী মন্দির, বিস্তীর্ণ জলাধার, জ্বলন্ত খাদান, সব আছে। চলুন ঘুরে দেখে আসি এই সব কিছু একসাথে সপ্তাহান্তে ছোট্ট ছুটিতে। নমস্কার, আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্লোরার কৌশিকে আপনাদের স্বাগত। আমি কৌশিক। আজ আমরা বেরিয়ে পড়েছি 1 রাত 2 দিনের এক আকর্ষণীয় সফরের জন্য। আমরা শুরু করলাম শিয়ালদা স্টেশন থেকে। এখান থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো ধরে আমরা চলে এলাম হাওড়া স্টেশন। এই ইস্ট ওয়েস্ট মেট্রো ধরে হাওড়া স্টেশন আসতে ভাড়া পড়লো 20 টাকা, সময় লাগলো 10 মিনিট। এই ইস্ট ওয়েস্ট মেট্রোকে অফিসিয়ালি গ্রিন লাইনও বলা হয়, যেটা সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান অবধি চলাচল করে। হাওড়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একটু এগোলেই হাওড়া স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম চোখে পড়ে। আজকে 2 নভেম্বর 10টা 28 বাজে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশন। প্রথমে হাওড়া স্টেশনের একটু ফুড প্লাজাগুলো দেখিয়ে দিচ্ছি। সামনে আছে একটা ফুড প্লাজা, এখানে জনহাট, আর এখানে এক্সিকিউটিভ লাউঞ্জ। এইটা আগে কখনো দেখিনি, জিনিসটা নতুন হয়েছে। আজকে হাওড়া থেকে আমরা ধরবো হাওড়া যোধপুর এক্সপ্রেস 12307। গাড়ি এখনো দেয়নি। 11:30টার সময় আমাদের গাড়ি দেবে 9 নম্বর প্ল্যাটফর্মে যতদূর সম্ভব। এই 12307 হাওড়া যোধপুর এক্সপ্রেসে ইনঅভারাল রান হয়েছিল মানডে 3 জুলাই 1995। গাড়িটাতে অনবোর্ড ক্যাটারিং, ক্যাটারিং, প্র্যাকটিক্যাল সবই আছে। গাড়িটা লোকোমোটিভ হাওড়া কারসারের ওয়ার্ক 7। দাঁড়িয়ে আছি হাওড়া যোধপুর এক্সপ্রেসের সামনে। ট্রেন অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে, বাড়ির থেকে না খাবার খেয়ে তবে আবার নামলাম প্ল্যাটফর্মে। হাওড়া যোধপুর বিকানির এক্সপ্রেস। আর এই ট্রেনের কোচ কম্পোজিশন হচ্ছে প্রথমে লোকোমোটিভ, তারপর দুটো জেনারেল কামরা। সেই ট্রেনের কোচে যেরাম থাকে, এদিকে 3টে বার্থ, লোয়ার মিডিল আপার, এদিকে লোয়ার আপার, আর এই হচ্ছে স্ট্রেট কোচ। যে উপরে আয়না রয়েছে, আর এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, চার্জার রয়েছে। পাখা সবই কাজ করছে, লাইট সবই কাজ করছে। এখানে বিন রাখা আছে, জল পড়ছে, আয়না। আর এই টয়লেটের ভেতরে গেলাম না, একটা ইন্ডিয়ান, একটা ওয়েস্টার্ন। মোটামুটি আমরা কোথায় যাচ্ছি সেটা পরে জানাচ্ছি নেমে। সেটা আপাতত একটু রহস্য থাক। আমরা মাঝরাত থেকে নামবো, নেমে জানাবো। বাজে 11:31 রাত। ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন। ট্রেন হাওড়া ছেড়ে এবার এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। ট্রেন বেরিয়ে গেল স্টেশন থেকে। বিছানা হয়ে গেল, এবার শুয়ে পড়বো। তো রাত্রিবেলা উঠে দেখা হবে যেখানে নামবো সেই স্টেশন। ঘড়িতে বাজে এখন 3টে 22, ভোর 3টে 22।
আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ধানবাদ রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে ধানবাদ রেলওয়ে স্টেশন 259 কিলোমিটার। মাঝে দুটো স্টেশন পরে, দুটো হল্ট, একটা বর্ধমান আর একটা হচ্ছে আসানসোল। ঠিক রাইট টাইমেই পৌঁছে গিয়েছি। আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে ধানবাদ রেলওয়ে স্টেশন, যাচ্ছে যোধপুরের দিকে। ধানবাদ রেলওয়ে স্টেশনের এন্ট্রি গেট, প্রবেশপথটা সুন্দর। ভোর 3:41 বাজে। আর এটা কার পার্কিং, অটো, টোটো সব পার্কিংয়ের জায়গা। দূরে একটা টি স্টল দেখা যাচ্ছে। আর এই চতুর্দিকের দৃশ্যগুলি হচ্ছে গেট নাম্বার 1। আর এখানে ডিসপ্লে লোড দেওয়া আছে। আর এখানে অজস্র যারা প্যাসেঞ্জার যারা ওয়েট করছেন এখানে চতুর্দিকে রেলওয়ে স্টেশনের বাইরে। এই হচ্ছে ডিসপ্লে লোড। A few moments later. আজ 3 তারিখ, 3 নভেম্বর, 9:40 বাজে আমরা বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের ধানবাদের বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে। আমরা প্রথমে চলে এসেছি একটা কোল মাইন্সে। এখানে একটা কোল মাইন্স দেখা যাচ্ছে। এখানে এই যে ধোঁয়া বেরোচ্ছে, নিজের থেকেই ধোঁয়া বেরোচ্ছে। পরিত্যক্ত কিনা বলতে পারবো না। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর চতুর্দিকেই ধোঁয়া। ড্রাইভার বললো এগুলো নাকি আপনা থেকেই বেরোচ্ছে। আমাদের পরবর্তী গন্তব্য ভাতিন্ডা ওয়াটারফলস। আমরা এগিয়ে চলেছি। ভাতিন্ডা ওয়াটারফলসে যাওয়ার আগে রাস্তায় এরকম একটা দৃশ্য চোখে পড়ে। আমরা প্রায় এসে গেছি। চলে এলাম ভাতিন্ডা ওয়াটারফলস। ওয়াটারফলস পেছনে দেখা যাচ্ছে। আমরা নিচে নামবো। এই হচ্ছে প্রথম দর্শনে একটা সুন্দর অনুভূতি। আমরা এলাম এখান থেকে। এটা হচ্ছে পার্কিং। এখানে একটা ওয়াচ টাওয়ার মতো রয়েছে, বসারও জায়গা আছে। এখানে সুন্দর একটা পার্ক মতো করা আছে। পার্ক ঠিক বলবো না, এখান দিয়েও নিচে যাওয়া যায়। আর চতুর্দিকে ঢাকা বসবার জায়গা রয়েছে। সামনে একটা মন্দির দেখা যাচ্ছে। আমরা এই সাইড দিয়ে নিচে নামলাম। এখানেও একটা মন্দির দেখা যাচ্ছে। আর এই ওয়াটারফলস, সুন্দর জলের স্রোত। এই ভাতিন্ডা ওয়াটারফলস ধানবাদ স্টেশন থেকে, ধানবাদ শহর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। এটা ঝাড়খণ্ডের মধ্যেই ধানবাদ পড়ছে। আর এটা হচ্ছে ভাতিন্ডা নদীর থেকে এই জলপ্রপাতের উৎপত্তি। এই ভাতিন্ডা নদী পাথরের ওপর দিয়ে বইতে বইতে এরকম একটা ঝর্ণার বা জলপ্রপাতের আকার নিয়েছে। আর এখানে দুটো নদীর সঙ্গমস্থল আছে, কাটারি নদী ও দামোদর নদী। এখানে পিকনিক হয়। চারদিকেই সবুজে ঘেরা। তো এই সবুজ, পাহাড়, জলপ্রপাত, এই সব মিলিয়ে এটা একটা সুন্দর পর্যটন স্থান। খুব কাছে চলে এসেছি। জলের আওয়াজটা শোনা যাক। সেপ্টেম্বর থেকে মার্চ মাস অবধি এখানে এই জলের এই দৃশ্য দেখতে পাওয়া যায়, মানে জলপ্রপাতের দৃশ্য। দেখুন ওপর থেকে নেমে আসছে। এবার আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যে, যেটা হলো ধানবাদের রামরাজ মন্দির।
ধানবাদের রামরাজ মন্দির চিতাইদাম টুন্ডু এলাকায় অবস্থিত। এই মন্দিরটি ঝাড়খণ্ডের অন্যতম বড় রাম মন্দির হিসাবে পরিচিত এবং একে ছোট অযোধ্যাও বলা হয়। মূল মন্দিরটি প্রায় 100 বছরের পুরনো। 2016-17 সালে মন্দিরটির সংস্কার করা হয় এবং বর্তমান অবস্থার রূপ পায়। মন্দিরটি সাদা মার্বেল দিয়ে সজ্জিত। এর স্থাপত্যশৈলীও খুবই আকর্ষণীয়। এটি ভগবান রামকে উৎসর্গ করা হলেও মন্দির চত্বরে রাম, লক্ষ্মণ, ভরত, সীতা, হনুমান, শিব, অন্নপূর্ণা, গণেশ, রাধাকৃষ্ণ, বিষ্ণু এবং ব্রহ্মার মন্দিরও আছে। এই মন্দির চত্বরে একটি ধর্মশালাও রয়েছে। এছাড়া দর্শনার্থীদের সুবিধার জন্য পরিচ্ছন্ন পানীয় জলের ব্যবস্থা এবং শৌচাগারও রয়েছে। এখন দাঁড়িয়ে আছি রামরাজ মন্দিরের ভেতরে। আমরা বাতিন্ডা ওয়াটারফল থেকে ডাইরেক্ট রামরাজ মন্দিরে চলে এলাম। প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। প্রধান মন্দির। যেখানে একটা নদীও দেখা যাচ্ছে মন্দিরের পাশে, অনেকে বোটিং করছে। আমরা এলাম মন্দিরের এই সাইড থেকে। রামরাজ মন্দির থেকে এবার আমাদের গাড়ি এগিয়ে চলল আমাদের পরবর্তী গন্তব্য তোপচাচি লেকের দিকে। চলে এলাম আমরা তোপচাচি লেক। পেছনেই লেক। তোপচাচি লেক পরেশনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটা একটা আর্টিফিশিয়াল মানে কৃত্রিম লেক। 1915 সালে ব্রিটিশদের আমলে এই লেক তৈরি হয়েছিল। আর এর মূল উদ্দেশ্য ছিল ধানবাদ শহর এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় জল সরবরাহ করা। চলুন ভালো করে দেখে নিই আমরা এই লেক। প্রচুর টুরিস্ট এখনো আসছে। এখানে কার পার্কিং এ বিভিন্ন 2 হুইলার 4 হুইলার বিভিন্ন পার্কিং রেট আছে। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি সেজন্য আমাদের জন্য 100 টাকা পার্কিং চার্জ দিতে হলো। এই তোপচাচি লেক মানে সবুজে ঘেরা, চারিদিক সবুজে ঘেরা। আর দূর থেকে দেখা যাচ্ছে জয় বজরংবলী মন্দির। যদিও আমরা এখন মন্দিরে যাব না, আমরা এরপরেই যাব উসি ফলস। আর একটা কথা বলার ছিল, এখানে যখন গাড়ি ভাড়া করবেন স্টেশন থেকে, ধানবাদ স্টেশন থেকে, ভালো করে কথা বলে নেবেন, দরদাম করে নেবেন, ভালো করে কথা বলে নেবেন। আমরা যে গাড়ি ভাড়া দিচ্ছি আজকে 3টে স্পট দেখার জন্য, বাতিন্ডা ওয়াটারফলস, তারপর দেখলাম তোপচাচি লেক, তার আগে রামরাজ মন্দির দেখেছি, এরপরে যাবো উসরি ফলস। আমরা দিয়েছি 2000 টাকা। তো এরকম বিভিন্ন রেট চাই, আপনারা একটু কথা বলে নেবেন এবং পরিষ্কার করে কথা বলে নেবেন যে কোথায় কোথায় যাবেন আপনারা। এখানে এই যে লেকের জল, তোপচাচি লেকের জল, এই এর ওপর দিয়ে এটা নিচে নেমে আসছে। এটা একটা আর্টিফিশিয়াল লেক, আর্টিফিশিয়াল জলপ্রপাত, কৃত্রিম জলপ্রপাত। আর এই ব্রিজের ওপর দিয়ে আগে গাড়ি চলাচল করতো, এখন গাড়ি চলাচলটা বন্ধ। কোনো একটা কারণে টুরিস্টদের জন্য এটা বন্ধ করে দিয়েছে। খুব সম্ভবত ছোট বড় মিলিয়ে টোটাল 17টা গেট করা হয়। আর প্রচুর টুরিস্ট নিচেও আছে, অনেকে চান করছে, স্নান করে তার মজা নিচ্ছে। এক একটা সৌন্দর্য এক এক রকম। যদিও এটা কৃত্রিম, কিন্তু এরও একটা
আলাদা সৌন্দর্য আছে, ভালোই লাগলো। যতই কৃত্রিম হোক খারাপ লাগলো না। প্রচুর লোক এখানে মজা নিচ্ছে। তোপচাচি লেক সংলগ্ন এই বাড়িটি মহানায়ক উত্তম কুমারের বাড়ি নামে পরিচিত। এই তোপচাচি লেকে বাংলা ও হিন্দি সিনেমার অনেক শুটিং হয়েছিল। 1954 সালে মহানায়ক উত্তম কুমারের অভিনয়ে সুপারহিট বাংলা ছবি অগ্নিপরীক্ষা ছবির শুটিংও এখানে হয়েছিল। তখন থেকেই এই তোপচাচি লেক সংলগ্ন বাড়িটি মহানায়ক উত্তম কুমারের বাড়ি বলেই পরিচিত। আপনারা ধানবাদ স্টেশন থেকে একটা অটো বুকিং করে ভাতিন্ডা ওয়াটারফলস, তোপচাচি উত্তম কুমারের বাংলো এবং তোপচাচি লেক একদিনে ঘুরে দেখতে পারেন। অটো ভাড়া পড়ে 1500 টাকার আশেপাশে। আপনারা একটু দরদাম করে নেবেন। আমরা অবশ্য পুরো জায়গাটা গাড়ি করেই ঘুরেছি। ভালো লেগেছে বাড়িটা দেখে। বাড়িটা এখনো সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে। চলে এলাম আমরা আজকের দিনের শেষ স্পট, উচ্ছি ফলস। খুব সুন্দর লাগছে এখানে, মনোরম জলপ্রপাতের যে স্রোত সেটাও খুব মানে প্রচণ্ড জোরে জল বইছে। চতুর্দিকে আমরা ঢুকলাম ওই সাইড থেকে। আর এই এখানে চতুর্দিকে দৃশ্যাবলী, এখানে বাইক পার্কিং করা আছে, গাড়ি পার্কিং করার জায়গাও এটা। এই হচ্ছে জলপ্রপাত। এই সামনেটা দাঁড়িয়ে দেখবার জায়গা আছে। বহু লোক পাথর পেরিয়ে ওপাশে যাচ্ছে। উচ্ছি নদী একটা খাড়া গিরিখাতের ওপর দিয়ে প্রবাহিত হয়ে 3টে ধারায় নিচে নেমে আসছে, যার কারণে আর সেপ্টেম্বর থেকে নভেম্বর অবধি জলপ্রপাতের স্রোত বেশি থাকে। আর এটা এই কারণে, এই দৃশ্যাবলীর কারণেই এটা জনপ্রিয় একটা স্পট। গিরিডি শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত। অনেকেই নিচে নেমেছে, একটু নিচে নেমে দেখবো এবার। মানে আজকে যে কটা স্পট দেখলাম তার মধ্যে উচ্ছি জলপ্রপাত হচ্ছে সবচেয়ে সেরা। আর এই ধানবাদ এলে এটা না দেখে ফেরা উচিত না। আমার তো মনে হয় এটা সর্বপ্রথমে রাখা উচিত ধানবাদ থেকে সোজা উচ্ছি জলপ্রপাত। আর এটা সন্ধ্যে 6টার পর বন্ধ হয়ে যায়। তো আমরা যে কটা জায়গা দেখছি তার আগে এই স্থানটাকে রাখা উচিত। এই যে একটু আগেই দেখিয়েছি আপনাদের, আর একবার দেখাচ্ছি। এই যে সুন্দর জলপ্রপাত এবং এর পুরো ধারাটা এত জোরে বইছে, পুরো বৃষ্টির কণার মতো ধারা বয়ে আমাদের মানে ছিটেগুলো বয়ে আমাদের গায়ে চলে আসছে। একবার দেখুন পুরো জলকণা ভেসে আসছে। আর এত ফোর্স, এবং বিভিন্ন জায়গা থেকে, যেটা বললাম 3টে খাত থেকে বইছে, এটা একটা ওইটা একটা। তো দূরে এখানে সমস্ত বাচ্চারা চান করছে এবং আরও টুরিস্টরা এখানে ছবি তুলছে বিভিন্নভাবে। মানে এটা সবচেয়ে সেরা জায়গা লাগলো আজকের দিনে। এবং এটা অবশ্যই এই বর্ষার সিজনে সেপ্টেম্বর থেকে নভেম্বর ডিসেম্বরের মধ্যে আসা উচিত। অপূর্ব, মানে অভূতপূর্ব একটা প্রাকৃতিক সৃষ্টি। উচ্ছি ফলস থেকে আমরা বেরোলাম। ধানবাদ স্টেশনে যখন পৌঁছলাম তখন ঘড়িতে বাজে প্রায় বিকেল 5:30।
ধানবাদে যে হোটেলটায় ছিলাম তার রুম টুরটা একটু দেখিয়ে দিচ্ছি। এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে হয়। এটা হচ্ছে 3 তলায়। এখানে 208 নম্বর রুম। এই হচ্ছে বেড, টিভি, লাইট, ফ্যান, একটা সেন্টার টেবিল, বেড, আয়না, এখানে জানলা। এই হচ্ছে বাথরুম। এই কোনায় একটা গিজার আছে। আর মোটামুটি এই হচ্ছে রুম। আর এইটা হচ্ছে 202 নম্বর রুম। এখানে ঢুকেই পড়ে বেড, এখানে জানলা, এটা কভার করাই থাকে, পাখা রয়েছে, লাইট রয়েছে, এখানে একটা গুলগুলি মতো আছে, কোনো এসি নেই। এখানে আয়না, ওখানে একটা সেন্টার টেবিল, আর এই হচ্ছে ওয়াশরুমটা। এখানে কমোড, বেসিন, অনেক ছোট একটা গিজার, প্লাস রয়েছে, আর দুটো গরম জল, ঠান্ডা জলের কল। হোটেলটায় এলাম এই সাইড থেকে। হচ্ছে হোটেল সাবিত্রী লেখা আছে। এই হচ্ছে বিল্ডিং, এই সামনে রিসেপশন। আর এখানে একটা আঞ্জুমান শাউল, উনি হচ্ছেন হোটেলের ওনার। यूट्यूब में छोड़ेगा আর এটা হচ্ছে রিসেপশন। एसी रूम ले लीजिए, সাবিত্রী নেই, টাইম নেই। रूम भी लीजिएगा। আচ্ছা, এই হোটেলের রুম তারিখ হচ্ছে এইটা। আর এই হোটেলটায় ঢুকতে গেলে এইখানে একটা মান্ডি আছে, মান্ডি ধরে রাস্তা ধরে সোজা এগিয়ে আসতে হয়। এই যে এখানে হোটেল সাবিত্রী বলে লেখা আছে। আর কাছাকাছি কোনো হোটেল নেই আপাতত। এই দূরে দেখা যাচ্ছে মেইন রোড। আর এইটা হচ্ছে একটা মান্ডি, এখানে হোলসেলের সমস্ত জিনিস বিক্রি হয়। সকাল 7:50 বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই মান্ডি এখন বন্ধ। দূরে দেখা যাচ্ছে মহাবীর হোটেল বলে একটা হোটেল। এখানেও এসি নন এসি রুম হোটেল রয়েছে। মহাবীর হোটেল, এখানকার ঠিকানাটা এখানে ইংরেজিতে লেখা আছে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়েছি সেটাকে বলে শ্রমিক চক। ধানবাদ স্টেশন থেকে এই 300 থেকে 400 মিটার দূরে। এইটা হচ্ছে শ্রমিক চক। ধানবাদ স্টেশন এখান থেকে, এই বাদিক থেকে আমি আসছি। এইখান থেকে ধানবাদ স্টেশন থেকে এসে এই রাংতাবাদের মধ্যে ঢুকে যেতে হয়। এইগুলিটা হচ্ছে রাংতাবাদ। আর এইটা একটা রাস্তা চলে যাচ্ছে, এখানে অটোগুলো ভিড় করে থাকে। আর এই সামনে একটা রাস্তা চলে যাচ্ছে। এই সোজা গেলে ধানবাদ স্টেশন। আমরা ছিলাম এই গলিটা, সামনের যে গলিটা দেখাচ্ছে এই গলিটা। এখানে এখন ধানবাদ গেস্ট হাউস বলে একটা রয়েছে। এখানে হোটেল হিলটপ রয়েছে, হোটেল SRH রয়েছে। এই রাস্তাটাও অনেকগুলো হোটেল রয়েছে। হচ্ছে ধানবাদ স্টেশন থেকে আসছি, এখান থেকে জাস্ট সামনেই আর কি, 3-4 মিনিট দূরত্বে। আর এইখানে এই সমস্ত স্ট্রিট ফুডের দোকানগুলো রয়েছে। ওখানে ফলের দোকান আছে। আর এই মোড়টা শ্রমিক চক বলে, শ্রমিক চক। এটা মোটামুটি সবসময় ভিড় থাকে। এবার ধানবাদ স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সমস্ত ফলের দোকান রয়েছে। ঘড়িতে বাজে 8:36।
আজকে আমাদের ধানবাদে সেকেন্ড ডে। তো আমরা আজকে সেকেন্ড ডেতে বেরোচ্ছি মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির আর পাঞ্চেত ড্যাম দেখতে। আর অন দ্য ওয়ে যা পড়বে ড্রাইভার দেখিয়ে দেবে বলেছে। টোটাল কন্ট্রাক্ট হয়েছে ধানবাদ স্টেশন থেকে ধানবাদ স্টেশন 2100 টাকা। তো চলুন যাওয়া যাক। এখান থেকে মাইথন ড্যাম ড্রাইভার বললো যে 40 কিলোমিটার। 40 তো 40 এই হচ্ছে ড্রাইভার আমাদের। এখান থেকে মাইথন ড্যাম 5 কিলোমিটার। দেখুন এখান থেকে রাস্তাটা কি সুন্দর জিগজ্যাগ হয়ে যাচ্ছে। হাইওয়েতে রাস্তার দৃশ্যগুলো বেশ সুন্দর লাগে দেখতে। মন্দারে এই মন্দিরটা পড়লেও বেশ ভালো লাগে। আমরা প্রায় চলে এসেছি মাইথন, মানে মাইথন ড্যামের কাছে, মাইথন শহরে। এখানে লেখা আছে দামোদর ভ্যালি কর্পোরেশন। চলে এলাম মাইথন ড্যাম। মাইথন ড্যাম দেখার আগে আমরা চলে এলাম কল্যাণেশ্বরী মন্দিরে, মা কল্যাণেশ্বরী মন্দির। দূরে আমাদের গাড়ি রাখা আছে, মোটামুটি এখানে সবাই পার্কিং করে। আর এইখানে ডালা এবং প্রসাদ নেওয়ার দোকান আছে। আমরা এলাম এই সাইডটা থেকে মাইথন ড্যাম পার করে। ডালা দূরেও রয়েছে আরো বেশ কিছু দোকান আছে, মিষ্টির দোকান আছে। মাইথন থেকে এটা 5 কিলোমিটার দূরে, আর আসানসোল থেকে 21 কিলোমিটার দূরে। হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দির। এর হচ্ছে প্রধান গেট। এর ভেতরে আবার ডালার দোকান আছে। এখানে বিভিন্ন দোকান আছে। এই হচ্ছে মন্দিরে ঢোকার গেট। কল্যাণেশ্বরী মন্দির খোলা বন্ধের টাইম এবং অন্যান্য ডিটেলসগুলো এখানে লেখা আছে। মন্দিরের ভেতর বৃক্ষ, এখানে সবাই মানত করেন। মানত করার পর সমস্ত এখানে ঝুলিয়ে রাখেন। আর এই হচ্ছে মন্দির। বাঁদিকে ধূপ জ্বালানোর জায়গা। এখানে বলি দেওয়ার জায়গা আছে। ভেতরে মোটামুটি আপাতত ভিড়। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমায় ঝাড়খণ্ডের সীমান্তের বরাকর নদীর তীরে মা কল্যাণেশ্বরী মন্দির পূর্ব ভারতের অন্যতম প্রাচীন শক্তিপীঠ। কথিত আছে প্রায় 1200 বছরের পুরনো এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বল্লাল সেন। দেবী এখানে পূজিত হন মা কল্যাণেশ্বরী রূপে। তিনি কল্যাণ, আশীর্বাদ ও মাতৃত্বের প্রতীক। বহু দম্পতি, বিশেষ করে যারা দীর্ঘদিন সন্তান সুখ থেকে বঞ্চিত, তারা এখানে এসে দেবীর কৃপা কামনা করেন। বিশ্বাস করা হয় মায়ের আশীর্বাদে তাদের জীবনে আসে নতুন আলো, নতুন জীবন। হাওড়া থেকে সকাল 6টা 15 মিনিটে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে প্রায় 4 ঘন্টায় পৌঁছে যাবেন কুমারডুবি স্টেশনে। সেখান থেকে অটোরিকশায় মাত্র 3 কিলোমিটার দূরে মন্দির প্রাঙ্গণ। ফেরার পথে 4:59 ব্ল্যাক ডায়মন্ড বা সন্ধ্যা 6:29 ধানবাদ হাওড়া স্পেশাল ধরে রাত 10:30টার মধ্যে পৌঁছে যাবেন হাওড়া। এইখানে এক ভদ্রলোক ভান্ডারা দিচ্ছেন, তার রান্না বান্না চলছে আর কি। তো এই যে চত্বর,
মোটামুটি এইটা দর্শনার্থীদের ভোগ এবং ভান্ডারা বসে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয়। মোটামুটি প্রত্যেক মন্দিরেই এরকম ভান্ডারা দেওয়া হয়, তো এখানেও এসেও দেখতে পেলাম, আজকে ফাঁকা রয়েছে, বেশ ভালো লাগলো। মন্দিরের পাশে একটা জলপ্রপাতের মতো জায়গা রয়েছে, ঠিক মন্দিরের ভেতরে ঢুকে আসতে হয়। আমরা এলাম মন্দিরের ভেতর থেকে এই সাইড সিঁড়িটা দিয়ে নামলাম, নিয়ে এখানে বিভিন্ন পাথরের উপর দিয়ে এরকম জল বয়ে চলেছে। চলে এলাম প্রায় নদীর বুকে, শিলাখণ্ডের ওপর দাঁড়িয়ে আছি। তো নদী এখান থেকে বয়ে চলেছে, একটু উপভোগ করে নেওয়া। সামনেই এই যে বড় বড় শিলাখণ্ড, ভালোই লাগছে। বরাকর নদী, এই কল্যাণেশ্বরী মন্দির হচ্ছে মাইথন থেকে 5 কিলোমিটার দূরে, আর আসানসোল স্টেশন থেকে 21 কিলোমিটার দূরে। তবে আপনারা আসানসোল বা কুমারডুবি স্টেশন থেকে এখানে চলে আসতে পারবেন, আর সড়ক পথে তো আসা যায়। আমাদের পরবর্তী গন্তব্য এবার মাইথন ড্যাম। মাইথন বাঁধটি ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার বরাকর নদীর ওপর অবস্থিত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এটি ভারতের অন্যতম প্রথম ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে প্রথম ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র ধারণ করে, যা প্রায় 100 ফুট নিচে অবস্থিত। মাইথন বাঁধের মনোরম পরিবেশ এবং কল্যাণেশ্বরী মন্দিরের উপস্থিতির কারণে এটি একটি জনপ্রিয় পিকনিক এবং দর্শনীয় স্থান। মাইথন নামটি মাইকা স্থান থেকে এসেছে, যার অর্থ হিন্দু দেবী মা কল্যাণেশ্বরীর স্থান। মনোরম পরিবেশ, কল্যাণেশ্বরী মন্দির এবং পিকনিকের জন্য একটি আদর্শ পর্যটন স্থলে পরিণত হয়েছে। ভ্রমণের সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস অবধি, যখন আবহাওয়া মনোরম থাকে। চলে এসছি মাইথন বাঁধের কাছে। এবার যেখানে গাড়ি দাঁড় করেছে তার চারদিকে এরকম বিভিন্ন স্টল আছে, এরকম স্টল আছে। সামনে মাইথন ড্যাম, আর এখানে বিভিন্ন ঘাট রয়েছে, এখানে বোটিং, কালীঘাট, বাবু বোটিং ঘাট, বিভিন্ন ঘাট রয়েছে। আমরা এখান দিয়ে একটু ঢুকছি এখন। এখানে বিভিন্ন বোটগুলো দাঁড়িয়ে আছে, স্টেয়ার্স দিয়ে নামছি। এটা বাবু বোটিং ঘাট। এখানে হাতে টানা নৌকোয় ঘুরলে কত রেট সেটা দেওয়া আছে, আর যদি স্পিড বোটে ঘুরতে চান সেই রেটটা এইখানে দেওয়া আছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আচ্ছা, দাঁড়িয়ে আছি একটা জেটির ওপর। এখানে চারদিকে জলরাশি। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে বিভিন্ন চার্ট দেয়া আছে এবং একটা জেটি মতো করা আছে। আমি একটু পারমিশন নিয়ে এলাম ছবি তোলার জন্য। এখান থেকে স্পিড বোটগুলো ছাড়ে, 100 টাকা পার হেড, মিনিমাম 500 টাকা বুক করে যাওয়া যায়। আর এই দূরে চামচ দ্বীপ দেখা যাচ্ছে। এইগুলো ওই দ্বীপটা বোধহয় মুড়ি দ্বীপ, ওখানে বোধহয় নামতে দেয়, এখানে তো নামতে দেয় না। আর ওদিকে লক গেট আছে। ড্যামের ওপর থেকে ছবি তুলতে দেয় না, কিন্তু নৌকোয় করে গেলে আপনারা ছবি তুলতে পারবেন, বা স্পিড বোটে গেলে। এই হচ্ছে গিয়ে জলরাশি। আর এখানে সবাই জানেন ডিভিসির তৈরি বিদ্যুৎ প্রকল্প। অবশেষে আমরা লাইফ জ্যাকেট গায়ে পরে স্পিড বোটে চাপছি। মিনিমাম 500 টাকা, 3 জন যাচ্ছে। এই হচ্ছে টিকিট। হচ্ছে লাইফ জ্যাকেট পরছে সহধর্মিনী,
আমার সহধর্মিনী পড়ছে, এবার আমি পড়বো। দাঁড়া। আচ্ছা, এটা আপনার থেকে বাঁচিয়ে দেবে, তাই তো? অবশেষে চাপলাম বোটে, স্পিড বোটে। এগিয়ে চলেছে আমাদের বোট জলরাশি ভেদ করে, নদীর বুক চিরে এগিয়ে চলেছে। এই একজন অন্য বোটে চলে গেল। ঘড়িতে বাজে এখন 11:20। চালু হয়ে গেল স্পিড বোট। আমরা মাইথন ড্যামে, ওখানে ড্রাইভার বসে আছে, এখানে নূপুর, লাগছে। পেছনে সঙ্গীতা, এখানে কিছু টুরিস্ট স্পিড বোটে যাচ্ছে। ভাই প্রথমে কোন দিকে যাচ্ছি? মণিদ্বীপ। হ্যাঁ, কোন দ্বীপ যাচ্ছি প্রথমে? আচ্ছা, এটা কি দ্বীপ বলে এটাকে? আমরা যাচ্ছি প্রথমে এই দ্বীপটা। মোটামুটি কোন সাবধান। স্পিড তুলে দিয়েছে। বা টুপি উড়ে যাবে আমার হাতে, আমার হাতে না টুপি। লাগবে না, লাগবে না, লাগবে না। প্রথমে এলাম এই দ্বীপে। আচ্ছা, এই দ্বীপটা ড্রাইভার ভাই বলছে যে জল বাড়লে পুরো ডুবে যায়। কিছু জিনিস আছে ভয় কাটিয়ে না চড়তে পারলে সেটা উপভোগ করা যায় না। মোটামুটি সোজাসুজি চলছে, একটু হেলে যাচ্ছে আর কি, সেটা হচ্ছে পাক নেওয়ার জন্য। এই মোটামুটি একটা পুরো টার্ন নিল। এই সামনে হচ্ছে উল্টো চামচ দ্বীপ, দেখুন উল্টো চামচের মতো আছে, যার জন্য উল্টো চামচ দ্বীপ। সুন্দর বাঁকটা নিল, বেশ ভয়প্রদ কিন্তু চমকপ্রদ। এই হচ্ছে উল্টো চামচ দ্বীপ। আর সামনে ওই যে ডিভিসির যেখান থেকে জল ছাড়ে দেখা যাচ্ছে লক গেট। এই উল্টো চামচ দ্বীপটা বেশ সুন্দর, বেশ। এগিয়ে চলেছি লক গেটের দিকে। দূরে ড্যামের ওপর দিয়ে গাড়ি যাতায়াত করছে। দেখুন বোটটা কাত হয়ে গেছে। বেশ ভালো লাগছে, ফিলিং একটা ব্যাপার। এই হচ্ছে লক গেট। আমরা লক গেটের কাছে চলে এসেছি। এই লক গেট থেকে জল ছাড়া হয়। আইল্যান্ড। আচ্ছা ভাই, ওই বিদ্যুৎ কেন্দ্রটা কোথায় আছে? আমরা ডিভিসির যে বিদ্যুৎ কেন্দ্র যেটা, সেটা কোথায় আছে? কোনটা? ও আচ্ছা, কোনটা? আর পেছনে আছে এই বিদ্যুৎ কেন্দ্র। আশা করি আপনারা উপভোগ করলেন, আমরা তো উপভোগ করলামই। এবার ফিরে চলেছি আবার বোটিং পয়েন্টে।
এই সব টুরিস্টরা এখন এসছে, সব এক এক পর এক সব বোটিং করছে। মাইথন ড্যাম দেখে আমরা এবার এগিয়ে চলেছি পাঞ্চেত ড্যামের দিকে। এসে গেছি আমরা পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যামের ওপর গাড়ি ছুটছে, গাড়ি এক জায়গায় পার্কিং হবে, আমরা নামবো। আমরা পাঞ্চেত ড্যামের চারদিক ঘুরে দেখব। দাঁড়িয়ে আছি পাঞ্চেত ড্যামে, ভেতরে ফটোগ্রাফি তোলা নিষেধ, আমরা এই সাইডটা দাঁড়িয়ে আছি। খুবই সুন্দর জায়গা, এই হচ্ছে ড্যাম। আর এইখানে ফটোগ্রাফি পার্কিং প্রহিবিটেড, বন্ধ। এখানে এটা দেখতে পারেন কিন্তু ছবি তোলা যাবে না। এখানে জলের স্রোত বইছে, এখানে জলের স্রোত বইছে। পাঞ্চেত ড্যাম দেখে শেষ হলো আমাদের 1 রাত 2 দিনে ধানবাদ সফর। আমরা সকাল 7:30টার সময় হোটেল থেকে চেক আউট করে লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এরপর ব্রেকফাস্ট সেরে ধানবাদ স্টেশন থেকে গাড়ি ভাড়া করে গিয়েছিলাম দ্বিতীয় দিন সাইট সিইং এর জন্য। সাইট সিইং শেষে ধানবাদ স্টেশনে এসে 22388 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে চেপে আমরা হাওড়া স্টেশন পৌঁছেছিলাম। এর টিকিট রিজার্ভ করা ছিল আগে থেকে। হোটেলে থাকা 3 বেলা খাবার, গাড়ি ভাড়া সবকিছু মিলিয়ে আমাদের জনপ্রতি খরচা হয়েছিল 2500 টাকার কাছাকাছি। একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তবে এটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে সবসময় থাকবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে।